৭১-এর পরে সবচেয়ে বড় লড়াইটা করেছে, সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে, সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে এবং একটা বড় রকমের পরিবর্তন করতে পারবে বলে মানুষ আসলে বিশ্বাস করেছে। কিন্তু 1 বছর পরে এসে বোঝা যাচ্ছে যে 1 বছর ধরে আলোচনা করে তেমন কিছু আসলে ঠিক করা যায় নাই। যা কিছু ঠিক করা গেছিল সেইটা আসলে বাস্তবায়ন করা যাবে এরকম কোনো সম্ভাবনা একদম সুনির্দিষ্ট হয়নি, বরং একটা জটিলতার মধ্যে আবার বাংলাদেশ পড়তে যাচ্ছে। এবং 24-এ যে বিজয় আমরা অর্জন করছিলাম বলে আমরা ধারণা করছিলাম, সেই বিজয় এখনো পর্যন্ত নিরঙ্কুশ হয়েছে এইটাও আসলে মনে হয় না। বিজয়ও এখনো পর্যন্ত আসলে ঝুঁকির মধ্যে রয়ে গেছে এবং যে কোনো সময় যাদেরকে আমরা পরাজিত করছি বলে মনে করি তারা তাদের এখানকার আসলে যে সমস্ত শক্তি আসলে এখনো রেখে গিয়েছেন, যেগুলি এখনো বহাল তবিয়তে আছেন, তারা এখানে যে কোনো সময় উল্টো কামড় দিতে পারে এরকম একটা আশঙ্কাও রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেভাবে বুঝি যে বাংলাদেশে আমাদের যে সমস্ত মানুষেরা বিশেষ পরিচিতি লাভ করেন এবং যারা বাইরে পড়াশোনা করে এবং বাইরের দুনিয়ায় যাদের আসলে এক ধরনের স্বীকৃতি থাকে, তাদের অধিকাংশের বেলায় আমরা যেটা বুঝতে পারি যে তাদেরকে আমরা বুঝতে পারি না। তারা যেভাবে কথা বলেন এবং যেই কথা বলেন আমাদের কাছে সাধারণভাবে মনে হয় যেগুলি খুবই জ্ঞানগর্ব কথা, কিন্তু আসলে এইখানকার জন্য জিনিসটা কোনোভাবেই জুটছই না। আমাদের লোকদের জন্যে, আমাদের মানুষদের জন্যে কিংবা আমাদের এখানকার মাটি মানুষের সাথে এই চিন্তাগুলি খুব একটা খাপ খায় না, এবং খাপ খায় না বলেই আমাদের কাছে মনে হয় যে ওনারা খুব গভীর কথা বলছেন এবং খুব জ্ঞানের কথা বলছেন, খুব ভারী কথা বলছেন। মুস্তাক হোসেন হচ্ছে একদম ব্যতিক্রম। উনি সমস্ত দুনিয়ার কাছে গ্রহণযোগ্য মানুষ, কিন্তু এইখানে যখন কথা বলেন, এইখানকার বিষয় নিয়ে যখন কথা বলেন, আমরা যারা এখানকার বিষয়বস্তুর ভিতরে থাকি, এগুলি নিয়ে কাজ করি, এগুলির সমাধান করার চেষ্টা করি, তাদের অনেকের কাছে মনে হয় যে আসলে এইভাবে তো ভাবনাটা ভাবি নাই, এটার তো আসলে সমাধানটা খুব সহজ, খুবই সহজভাবে আসলে ভাবা যেতে পারত। মুস্তাক ভাইরা আসলে যখন সহজভাবে ভাবে তখন আসলে বাংলাদেশের সহজ ভাবনার একটা স্বীকৃতি আসে। এইখানে সহজভাবে ভাবাটাকে আসলে সাধারণভাবে পাত্তা না দেওয়ার একটা চল আছে শিক্ষিত মহলে। ওনারা যখন আসলে সহজভাবে ভাবে এবং সহজভাবে বলে তখন আসলে সহজ ভাবনার যে যোগ এবং সহজভাবে ভাবার যে আসলে প্রয়োজন, এইটারও আসলে এক ধরনের স্বীকৃতি আসে এবং এখানকার সাধারণ মানুষদের চিন্তার যে আসলে সহজ স্বাভাবিক সমাধানের পথগুলি তারা যেভাবে দেখেন, সেইটাকে আমাদের আসলে নতুন করে গ্রহণ করার এক ধরনের শক্তি ভেতর থেকে তৈরি হয়। তো আজকে আসলে একটা জটিল সময়ের মধ্যে আমরা বাংলাদেশে আমরা দীর্ঘ ধরে সংগ্রাম করেছি। মূলত ৭২ থেকেই বাংলাদেশ, ৭১ থেকে যে যুদ্ধ, ৭২-এর যে স্বাধীনতা, তারপর থেকে বাংলাদেশ তেমন করে আসলে কখনোই স্বস্তি পায় না, কখনোই সে আসলে তার লক্ষ্যে পৌঁছতে পেরেছে এরকম মনে হয় না। এবং এটা বিভিন্ন সময় নানা ধরনের আসলে নানা রকম সংগ্রাম করেছে এখানকার মানুষ, নানা পদ্ধতির সংগ্রাম করেছে, নানাবার বিজয়ী হয়েছে, কিন্তু তারপরে বিজয়ের পরে আবার আসলে তারা উপলব্ধি করেছে যে এই বিজয় এসছে, কিন্তু যে জন্যে বিজয় সেই ফলটা আসলে তাদের হাতে আসে না। এই ধারাবাহিকতায়, এই ৫৩ বছরের ধারাবাহিকতায় ২৪-এ এসে মানুষ ৭১-এর পরে সবচেয়ে বড় লড়াইটা করেছে, সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে, সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে এবং একটা বড় রকমের পরিবর্তন করতে পারবে বলে মানুষ আসলে বিশ্বাস করেছে। কিন্তু 1 বছর পরে এসে বোঝা যাচ্ছে যে 1 বছর ধরে আলোচনা করে তেমন কিছু আসলে ঠিক করা যায় নাই। যা কিছু ঠিক করা গেছিল সেইটা আসলে বাস্তবায়ন করা যাবে এরকম কোনো সম্ভাবনা একদম সুনির্দিষ্ট হয়নি, বরং একটা জটিলতার মধ্যে আবার বাংলাদেশ পড়তে যাচ্ছে। এবং 24-এ যে বিজয় আমরা অর্জন করছিলাম বলে আমরা ধারণা করছিলাম, সেই বিজয়
এখনো পর্যন্ত নিরঙ্কুশ হয়েছে, এইটাও আসলে মনে হয় না। বিজয়ও এখনো পর্যন্ত আসলে ঝুঁকির মধ্যে রয়ে গেছে, এবং যে কোনো সময় যাদেরকে আমরা পরাজিত করছি বলে মনে করি, তারা তাদের এখানকার আসলে যে সমস্ত শক্তি আসলে এখনো রেখে গিয়েছেন, যেগুলি এখনো বহাল তবিয়তে আছেন, তারা এখানে যে কোনো সময় উল্টো কামড় দিতে পারে, এরকম একটা আশঙ্কাও রয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে আমরা আমাদের লক্ষ্য কিভাবে অর্জন করব, আমাদের বিজয়কে কিভাবে সংহত করব, এবং ভবিষ্যৎ বিজয়ের পথে আসলে কিভাবে আসলে যাইতে পারবো, সে বিষয়গুলি নিয়ে আসলে আমাদের নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করা এবং সেই শক্তিগুলিকে আসলে কাছাকাছি আনা, এবং তার জন্যে গাইডলাইন কী হতে পারে, এরকম বিষয়গুলি শোনার জন্যই আসলে আমরা মুশতাক ভাইকে ডেকেছি এবং আপনাদেরকেও ডেকেছি। আমরা প্রথমত মুশতাক ভাইকে শুনবো, এবং পরে আমাদের 3 সংগঠনের দিক থেকে এই কথা বলবেন আমাদের কিছু বন্ধুগণ, এবং শেষ পর্যায়ে যদি আবার কিছু বলা লাগে সভাপতি হিসেবে, তখন হয়তো বলার চেষ্টা করব। আপাতত এই আলোচনা শুরু করার জন্যে আমি আমাদের যে সঞ্চালনার দায়িত্ব আছেন তাকে অনুরোধ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ।
changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি।